রেলওয়ে গ্রুপ ডি 2025 চলছে এবং সেখানে সায়েন্স থেকে 25টা নাম্বার কিন্তু আসছে। তো আজকের ক্লাসের মধ্যে বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে পাওয়া মেমোরি বেসড সায়েন্সের কোশ্চেন আমরা ক্লাসের মধ্যে দেখব। তো চলো শুরু করা যাক আজকের সায়েন্সের ক্লাস শুরু করার আগে তোমাদেরকে জানাই তোমাদের প্রচুর রিকোয়েস্টে আমরা আনতে চলেছি 02 প্রো 6.0 ব্যাচ। স্যার এখানে কি কি রয়েছে? এখানে রেলওয়ের ফাউন্ডেশন থেকে শুরু করে এসএসসির ফাউন্ডেশন, পুলিশের ফাউন্ডেশন, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন, যেমন জেনারেল সায়েন্স 6.0, যেমন ম্যাথের 6.0, রিজনিং 6.0, ইংলিশ 6.0, জিকে জিএস এর 10খানা পার্ট তার 6.0, এছাড়াও রয়েছে কম্বো 6.0। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট এখানে কিন্তু তুমি করতে পারবে, ফাউন্ডেশন তোমার পোক্ত করতে পারবে। এবং যারা 2026-এ পরীক্ষা দেবো বলে ভাবছো, প্রিপারেশন শুরু করবে বলে ভাবছো, তাদের জন্য এই ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কারণ এখানে প্রত্যেকটা স্যার ম্যাডাম একেবারে জিরো লেভেল থেকে, বেসিক লেভেল থেকে, ফাউন্ডেশন লেভেল থেকে পড়ায়। কারণ 02 প্রো নাম আমাদের রয়েছে, 02 প্রো একেবারে জিরো লেভেল থেকে প্রো লেভেল অবধি যাবে। এবং প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমাকে এমনভাবেই পড়াবেন যাতে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায় এবং প্রত্যেকটা পরীক্ষায় তুমি এখান থেকে কোশ্চেন কমন পাও। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় যে 25টা নাম্বার সায়েন্স থেকে আসছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমার করানো, প্রত্যেকটা কোশ্চেন কমন দিচ্ছে। 25-এ 25 কিন্তু পাওয়া যেতে পারে যারা আমার কোর্স পড়েছে। কোনো যদি বন্ধু বান্ধব পড়ে থাকে তাহলে জিজ্ঞেস করবে যে প্রসেনজিৎ স্যারের সায়েন্স থেকে কমন আসছে কিনা। তো তুমি যুক্ত হতে পারো আমার সায়েন্স ব্যাচে, বা এইরকম তুমি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো যারা এসএসসির প্রিপারেশন করছো, এসএসসির ফাউন্ডেশন, রেলের করলে রেলের ফাউন্ডেশন। আর যদি তুমি সমস্ত পরীক্ষায় দিতে চাও, স্যার আমি এসএসসি দেবো, স্যার আমি রেল দেবো, সব পরীক্ষা দেবো, তাহলে তোমার জন্য রয়েছে কম্বো স্পেশাল 6.0। আমি বলবো কম্বো স্পেশালে যুক্ত হয়ে যাও, সমস্ত সাবজেক্ট একবার এখান থেকে তুমি কভার করতে পারবে। এছাড়াও আরও জানতে বিস্তারিত ভিডিও আমাদের সুজন স্যার করেছেন, কমেন্ট বক্সে এখানে পিন করে দিচ্ছি আমি, তো ওখান থেকে তুমি বিস্তারিত জেনে নেবে, স্পেশাল অফারের সম্পর্কে ওখান থেকে জানতে পারবে। আমরা চলে আসি আজকে আমাদের ক্লাসের মধ্যে। আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন, যেটা 2025-এর গ্রুপ ডি পরীক্ষায় দিচ্ছে এই টাইপের মেমোরি বেস কোশ্চেন, ক্ষারকীয় দ্রবণের পিএইচ এর মান কত হয়? স্যার ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান কত হয়? 7-এর বেশি হয়। সবসময় ক্ষারীয় দ্রবণের পিএইচ 7-এর বেশি মনে রাখবে। 7 থেকে 14 পর্যন্ত ক্ষারীয় দ্রবণ, যত তোমার 14-র কাছাকাছি হবে তত সেটা তীব্র ক্ষারীয়, আর যদি এখান থেকে 7-এর একটু কাছে হয় তাহলে সে মৃদু ক্ষারীয়। যত 7-এর কম হবে সেটা হচ্ছে অ্যাসিডিক নেচার হয়ে যাবে, যত 0-র কাছাকাছি হবে সে হচ্ছে তীব্র অ্যাসিডিক, আর যত তোমার 7-এর কাছাকাছি হবে নিচের দিকে সেটা হচ্ছে তোমার মৃদু অ্যাসিডিক, আর 7 হলে হচ্ছে প্রশম দ্রবণ। নেক্সট দেখো, এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি তোমাকে পিএইচ স্কেলের। 7 হলে সেটা প্রশম দ্রবণ, 7 থেকে আস্তে আস্তে কমতে কমতে 6, 5, 4, 3 এই অবধি গেলে সেটা হচ্ছে মৃদু অ্যাসিড, উইক অ্যাসিড। আর 2-এর কম হয়ে গেলে 2 থেকে 0-র মধ্যে হচ্ছে স্ট্রং অ্যাসিড। তেমনইভাবে 7-এর বেশি 8, 9, 10, 11 এই পর্যন্ত হচ্ছে উইক বেস, মানে মৃদু ক্ষার। এবং 12, 13, 14 এগুলো হচ্ছে তোমার কি হচ্ছে তীব্র ক্ষার। এগুলো পিএইচ এর মান মনে রাখবে, পরীক্ষায় কিন্তু দিতে পারে। নেক্সট কোশ্চেন, লিঙ্গ নিম্নলিখিত দ্বারা প্রভাবিত হতে পারে। কার দ্বারা লিঙ্গ প্রভাবিত হয়? যে শিশু সন্তানটা কেমন হবে, শিশু সন্তান মহিলা হবে না পুরুষ হবে, সেটা কার দ্বারা নির্ধারণ করা হয়? এটা হচ্ছে পিতা, শুধুমাত্র পিতার দ্বারা কিন্তু নির্ধারণ করা যায়। যে পিতা হচ্ছে এর জন্য দায়ী। অপশান নাম্বার 2 এখানে সঠিক উত্তর হবে। এগুলো কোর্সের ভেতরে আমি ডিটেলসে পড়িয়েছি তোমাদেরকে, যে পিতার মধ্যে XY ক্রোমোজোম আছে, সেক্স ক্রোমোজোম, মাতার মধ্যে XX রয়েছে, মাতা সবসময় X ক্রোমোজোমই দেবে। পিতা যদি X ক্রোমোজোম দেয় তাহলে কি হয়ে যাবে না, সন্তানটা কন্যা সন্তান হবে। আর যদি পিতা Y ক্রোমোজোম দেয়, মাতা তো X ক্রোমোজোমই দেবে, তাহলে XY পুত্র সন্তান জন্মাবে। এটা হচ্ছে তোমার বংশগতির চ্যাপ্টার। নেক্সট কোশ্চেনে চলে এসো, নিচে দেওয়া কোন অঙ্গটি গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এবং রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে? দেখো কোন অঙ্গটা বলেছে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করছে। গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করছে যকৃৎ। কেন যকৃৎ? কেন স্যার? কারণ যকৃতের ভেতরেই গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে ওখানে জমা থাকে। স্যার এই গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে জমা করতে সাহায্য করে একটা হরমোন যার নাম ইনসুলিন হরমোন, আর এই গ্লাইকোজেনটাকে আবার গ্লুকোজ করতে সাহায্য করে আরেকটা হরমোন যার নাম গ্লুকাগন হরমোন। এই গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন ভালো করে পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন এখান থেকে দিতে পারে। নেক্সট কোশ্চেন, জৈব যৌগের মধ্যে নিচের কোন ধর্মটি দেখা যায়? জৈব যৌগের মধ্যে তড়িৎ পরিবাহিতা, উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ বিশ্লেষ্যতা, ক্যাটিনেশন। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি, ক্যাটিনেশন ধর্ম। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে সমাবয়বতা ধর্ম দেখা যায়। সমাবয়বতা ধর্ম, ক্যাটিনেশন ধর্ম এগুলো দেখা যাচ্ছে। স্যার ক্যাটিনেশন ধর্মটা কি? দেখে নাও, ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বনের এমন একটা ধর্ম, জৈব যৌগ মাত্রই কার্বন থাকবেই থাকবে। এই কার্বনের একটা ধর্ম আছে, কার্বনের 4টে হাত হয়। এই 4টে হাত দেখো, প্রত্যেকটা কার্বনের 4টে করে হাত। এই 4টে হাতের মাধ্যমে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে,
বা কার্বন কার্বন দেখো দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এই কার্বনের 4টে হাত কি করে আসছে, এদিকে দুটো, এদিকে একটা, এদিকে একটা, 4টে। এই কার্বনের 4টে হাত, এদিকে দুটো, এদিকে একটা, এদিকে একটা। এরকম ভাবে প্রত্যেকটা কার্বন 4টে করে হাত নিয়ে নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। এমনকি তারা বদ্ধ শৃঙ্খল এরকম ভাবে যুক্ত হতে পারে, ত্রিভুজাকার হতে পারে, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার আকারেও যুক্ত হতে পারে। এরকমভাবে যুক্ত হয়ে হয়ে তারা বিশাল পরিমাণে লক্ষাধিক জৈব যৌগ তৈরি করতে পারে। এই জন্য জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের সংখ্যা থেকে বেশি হয়। এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। চলে আসো পরের কোশ্চেনে। দেখো এরকম টাইপের একটা অঙ্ক পরীক্ষায় দিয়েছিল, আমাদের স্টুডেন্টরা বলেছে সেম অঙ্ক নাও হতে পারে, সংখ্যা পরিবর্তন করে হয়তো পরীক্ষা দিতে পারে, কিন্তু এই টাইপের দিয়েছিল। দেখো 40 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, 40 হার্জ কম্পাঙ্ক দেওয়া আছে। কম্পাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি, এন মানে দেওয়া আছে 40 হার্জ। লিখলাম। বলেছে কোনো শব্দ বায়ুতে কম্পিত হয়ে 85 সেন্টিমিটার, 85 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শব্দ থেকে অঙ্ক দিচ্ছে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি দেওয়া আছে এখানে না 85, ল্যামডা মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য 85 সেন্টিমিটার বসিয়ে দিলাম। বলেছে তরঙ্গ উৎপন্ন করেছে বায়ুতে শব্দের বেগ কত। শব্দের বেগ যদি ভি হয়, ভি এর একটা ফর্মুলা আছে এন ল্যামডা, ভি এর ফর্মুলা হচ্ছে এন ল্যামডা। তাহলে এখানে মান বসিয়ে দেবে 40 ইন্টু এই 85 সেন্টিমিটার যেটা রয়েছে, এটাকে তুমি কি করবে সেন্টিমিটারেও রাখতে পারো বা মিটারেও কনভার্ট করতে পারো, অপশান যেরকম ছিল সেরকমভাবে কনভার্ট করবে। যদি সেন্টিমিটারে থাকে ডাইরেক্ট তুমি 85 বসিয়ে দেবে, আর যদি মিটারে থাকে অ্যান্সার তাহলে পারে তুমি দেখবে এখানে 100 বসিয়ে দিলে মিটার চলে আসবে। তাহলে এখানে যদি তুমি 100 দিয়ে ডিভাইড করো তাহলে এখানে মিটার পার সেকেন্ডে চলে আসবে এই ভি, বেগের মানটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। আর 100 দিয়ে ডিভাইড যদি না করো তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডে চলে আসবে। অপশান যেমন থাকবে সেরকমভাবে তুমি ক্যালকুলেশন করবে। তাহলে এই শূন্য কাটলে এখানে দেখো 85কে কাটো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এখানে 5 17 85, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে 17 দুগুণে 34 মিটার পার সেকেন্ড অপশানে এরকমভাবে থাকবে। ক্লিয়ার? তাহলে এই টাইপের অঙ্ক তোমাকে পরীক্ষায় কিন্তু দিচ্ছে। দেখো আর একটা অঙ্ক দিয়েছে পরীক্ষায়, চলে এসো। বায়ুতে শব্দের বেগ 340 মিটার, বায়ুতে শব্দের বেগ বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে বেগ এখানে বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড। বলেছে বস্তুটা সেকেন্ডে 680 বার কম্পিত হলে, 1 সেকেন্ডে যতবার কম্পিত হয় সেটাই তার কম্পাঙ্ক হয়। 1 সেকেন্ডে 680 বার কম্পিত হচ্ছে মানে এনের মান কম্পাঙ্ক দেওয়া আছে 680 হার্জ বা সাইকেল পার সেকেন্ড। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, যেটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার কম্পিত হচ্ছে সেটার মান। তাহলে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ল্যামডা তোমার কাছে জানতে চেয়েছে, ল্যামডার মান কত হবে। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও ভি ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, ভি ইকুয়ালস টু এন ল্যামডা করে দাও। তাহলে ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এন চলে আসবে। ভি এর মান দেওয়া আছে 340 আর নিচে কত হয়ে যাচ্ছে 680। এটা হচ্ছে ল্যামডার মান। কাটলে পারে আসবে কত, এখানে 0 কাটলে 2 আসবে, হাফ, হাফ চলে আসছে। তাহলে ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে হাফ মিটার, হাফ মিটার চলে আসছে। সেন্টিমিটারে কনভার্ট করলে 100 দিয়ে গুণ করে দেবে, তাহলে হাফ ইন্টু 100 সেন্টিমিটার, তার মানে 50 সেন্টিমিটার। ঠিক আছে, অপশান যেরকম থাকবে সেরকমভাবে অ্যান্সার করবে। এই সমস্ত অঙ্ক যদি করতে হয় বেসিক থেকে বুঝতে হয়, শুধু শব্দের অঙ্ক পরীক্ষায় দিচ্ছে না। এরপর আমি তোমাকে দেখাবো যে শব্দের অঙ্ক দিচ্ছে, তড়িতের অঙ্ক দিচ্ছে, আলোর অঙ্ক পরীক্ষায় দিচ্ছে, তার সঙ্গে তাপমাত্রার অঙ্ক দিচ্ছে, কেমিস্ট্রি থেকে অঙ্ক দিচ্ছে। এগুলো ভালো করে পড়তে হবে। বিক্রিয়া দিচ্ছে পরীক্ষায়, বায়োলজি থেকে বিভিন্ন রকম ডেপথে কোশ্চেন করছে। এগুলোর জন্য তোমাকে ভালো করে পড়তে হবে, কনসেপ্ট নিয়ে পড়তে হবে, না হলে কিন্তু আগামী দিনে মানে 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু আরও অসুবিধা। কারণ যত দিন যাবে কনসেপচুয়াল প্রশ্ন আসবে, ডেপথ থেকে প্রশ্ন করবে, কনসেপ্ট তোমাকে জানতেই হবে। আর যদি তুমি আমার কাছ থেকে কনসেপ্ট পড়তে চাও তাহলে ইওর স্টাডি অ্যাপে যুক্ত হয়ে যাও। ফাউন্ডেশন ব্যাচ আমাদের 5 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, 5 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো ফাউন্ডেশন ব্যাচ যেগুলো বললাম এখানে তুমি যুক্ত হতে পারো। আর আমার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায়, রেলওয়ে বলো, এসএসসি বলো, প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু সায়েন্স পড়াই। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে গুলো খাইয়ে দেবো যে কোনো পরীক্ষায়, অল ইন্ডিয়াতে এমসিকিউ লেভেলের যে কোনো পরীক্ষায় তুমি সায়েন্স কিন্তু কমন পাবে। ছেলেপিলে পাচ্ছে, তুমিও পাবে। কনসেপ্ট নিয়ে কিন্তু পড়তে হবে। স্যার কোর্সের সুবিধা কী কী আছে বলুন দেখি। কোর্সের সুবিধা কী কী রয়েছে দেখে নাও একবার, তোমাকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো ছোটোবেলার ঘাটতি পূরণ করতে পারবে। তোমাকে এমনভাবে আমি পড়াবো যাতে ছোটোবেলায় যদি কোনো ঘাটতি থাকে, কোনো তোমার ব্যাকগ্রাউন্ড আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, ছোটোবেলা যদি ঘাটতি থাকে সেটা তোমার পূরণ হয়ে যাবে। আপডেটেড লেভেলের কন্টেন্ট তুমি পেয়ে যাবে। আপডেট লেভেলের কন্টেন্ট বলতে তুমি সেই 2G বা 3G যুগের মোবাইল ইউজ করবে না, তুমি 4G 5G যুগের মোবাইল যেমন ইউজ করো তেমনভাবে তুমি আপডেটেড কন্টেন্ট, ঠিক আছে, আগেকার দিনের কন্টেন্টের থেকে নতুন লেভেলের কন্টেন্ট তুমি এখানে পাবে। অল এক্সাম কভার হয়ে যাবে। রেল, এসএসসি, পুলিশ থেকে শুরু করে
পিএসসি, এসএসসি, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু সিলেবাস এখানে কভার হয়ে যাবে। তুমি যে সাবজেক্ট পড়বে তার সিলেবাস কিন্তু প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমাকে কভার করিয়ে দেবেন। তার সঙ্গে কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি, ঠিক আছে, এগুলো তোমাকে বলে বলে পড়ানো হবে। হয়তো অনেকে সায়েন্সটা কঠিনভাবে, তাকে আমি এমনভাবে পড়িয়ে দেবো, গল্পের ছলে পড়িয়ে দেবো, সে বুঝতেই পারবে না যে স্যার পড়া হয়ে গেল, গল্প হয়ে গেল। পরের পয়েন্ট দেখো, লাইভ ক্লাসেস আনলিমিটেড ভিউজ। মানে লাইভ যে ক্লাসগুলো হবে ওখানে তার আনলিমিটেড তুমি ভিউজ দেখতে পারবে। মানে তোমার কোর্সের যতদিন ভ্যালিডিটি থাকবে, যাদের 2 বছরের ভ্যালিডিটি 2 বছর, যাদের 1 বছরের ভ্যালিডিটি 1 বছর, বা 1.5 বছরের ভ্যালিডিটি কোনো কোনো কোর্সে রয়েছে, সেই ভ্যালিডিটি পর্যন্ত তুমি যতবার খুশি আনলিমিটেড ভিউজ তুমি ওই ক্লাসে দেখতে পারবে। কোনো একটা পার্ট ভুলে গেলে, হ্যাঁ, কোনো একটা জায়গায় বাইরে পড়তে গেলে, সেখানে গিয়ে তুমি হয়তো ক্লাসটা হয়তো কোনো কারণে করতে পারলে না, হ্যাঁ, পরে গেলে তোমাকে স্যার করাবেন না। কিন্তু এখানে যদি আমার ক্লাসটা হয়েও যায় বা কোনো স্যার ক্লাস করিয়েও ফেললো, তুমি তোমার শরীর খারাপের জন্য বা কোনো প্রবলেমের জন্য সেই ক্লাসটা করতে পারলে না, তুমি পরে কিন্তু ওটা রেকর্ডের আকারে কিন্তু দেখতে পারবে। এটা এখানে সুবিধা রয়েছে। তার সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে, মক টেস্ট দিতে পারবে, প্রাইভেট ডাউট সলভের জন্য, গাইডেন্সের জন্য তোমার একটা টিচার থাকবে, যেখানে তোমার প্রাইভেট ডাউট তুমি পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সে তোমাকে না 24 ঘন্টার মধ্যে সলভ করে পাঠিয়ে দেবে। এই সমস্ত সুযোগ সুবিধা নিতে গেলে তোমাকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে হবে, এবং যদি স্পেশাল অফারের সুযোগ নিতে হয় তাহলে 5 জানুয়ারির মধ্যে কিন্তু ভর্তি হতে হবে। বাদবাকি জানতে কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নাও। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলেছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বারংবার পরীক্ষায় দিচ্ছে, রিপিট করছে বারবার, এই প্রশ্ন অনেকবার রিপিট করছে যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা আঙুল কোন ভৌত রাশিকে নির্দেশ করে। পুরো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম পড়বে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করছে, না পরিবাহীর ওপর প্রযুক্ত বল। বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ, পরিবাহীর উপর প্রযুক্ত বল। এখানে রয়েছে তর্জনী, তর্জনী হচ্ছে এখানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এবং মধ্যমা হচ্ছে এই আঙুলটা, মধ্যমা নির্দেশ করছে তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ বা বৈদ্যুতিক প্রবাহের দিককে নির্দেশ করছে এখানে অপশন নাম্বার বি সঠিক উত্তর। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কিন্তু বৈদ্যুতিক মোটর কাজ করে। বৈদ্যুতিক মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, আর জেনারেটর বা ডায়নামো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। দুটো নিয়মই পড়ে রাখবে, পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। নেক্সট কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল। রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন সেই মডেল অনুযায়ী ভুল কোনটা। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে আবর্তন করে, ঠিক উত্তর। একটি পরমাণুতে একটি ধনাত্মক চার্জযুক্ত কণা কেন্দ্রে থাকে, যাকে নিউক্লিয়াস বলা হয়। একদম ধনাত্মক চার্জযুক্ত কণা নিউক্লিয়াসেই থাকে। পরের পয়েন্ট, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে উপবৃত্তাকার পথে আবর্তন করে। উপবৃত্তাকার পথে তিনি বলেননি, তিনি বৃত্তাকার পথে বলেছেন, তাহলে এটা ভুল দেওয়া আছে। পরেরটা পড়ো, পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট হয়। পরমাণুর আকার বড় হয়, বেশিরভাগ স্থান ফাঁকা হয়, তাই তো, ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে, ভেতরে নিউক্লিয়াস ছোট্ট জায়গার মধ্যে থাকে। এটাও ঠিক বলেছে, এটা ঠিক বলেছে। তাহলে অপশান আমার ভুল হচ্ছে সিতে, তাহলে সি উত্তরটা আমার এখানে ঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। এই টাইপের কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু দিচ্ছে। নিচের কোনটা এমন একটি মানব কোষের উদাহরণ যা তার আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাহলে আকৃতি পরিবর্তন করতে পারে, আমাদের এখানে দেওয়া আছে ডাব্লিউবিসি, শ্বেতকণিকা, লোহিত কণিকা, আরবিসি, লিভার কোষ, মস্তিষ্কের কোষ। উত্তর হয়ে যাবে ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা, যেটা সবচেয়ে বড় রক্তকণিকা, এবং এরা নিজেদের আকৃতিকে পরিবর্তন করতে পারে, অ্যামিবয়েড গমন করতে পারে, এবং আমাদের শরীরের মধ্যে এর প্রধান কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। নেক্সট কোশ্চেন চলে এসো। পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়। ওয়াশিং সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড, বেকিং সোডা, ব্লিচিং পাউডার। উত্তর তোমরা সবাই জানো, ব্লিচিং পাউডারকে কিন্তু ব্যবহার করা হয়। এই ব্লিচিং পাউডার থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, ব্লিচিং পাউডারের নাম। ব্লিচিং পাউডারের নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, সংকেত পড়ে রাখবে CaOCl Cl বা CaOCl2। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হচ্ছে এর নাম। নেক্সট কোশ্চেনে চলে এসো। ম্যালপিজিয়ান নালী নিচের কার বৈশিষ্ট্য। ম্যালপিজিয়ান নালিকা কার বৈশিষ্ট্য। দেখো এখানে এরকমভাবে অপশান দিচ্ছে যে অ্যাকাইনোডার্মাটা, আর্থোপোডা, অ্যানিলিডা নাকি কর্ডাটা। আমরা জানি যে ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে তোমার রেচন অঙ্গ। এই রেচন অঙ্গ আমরা পড়েছি, আমি এখানে ইউটিউবের মধ্যেও বলেছি অনেকবার। ম্যালপিজিয়ান নালিকা দেখো আরশোলা প্রজাপতি মাছি পতঙ্গ শ্রেণীদের রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। বাদ বাকিগুলো একবার করে তোমরা দেখে রাখবে। এবারে এদের ডাইরেক্ট বলে দেয়নি আরশোলা প্রজাপতি, তাদের কোন পর্ব সেটা বলে দিয়েছে। মানে দুটো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, রেচন তোমাকে পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে ট্যাক্সোনমি বলে একটা চ্যাপ্টার রয়েছে, বিন্যাসবিধি, সেটাও পড়তে হবে। দেখো এটা আর্থোপোডা বলে একটা পর্ব রয়েছে, যেখানে আরশোলা মাছি এগুলো পড়ছে। তাদের ক্ষেত্রে রেচন অঙ্গ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রয়েছে, যেমন সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড চিংড়ির ক্ষেত্রে। আরশোলার ক্ষেত্রে হচ্ছে তোমার ম্যালপিজিয়ান নালিকা। আরশোলার সঙ্গে আরও কিছু রয়েছে এখানে, প্রজাপতি মাছি, তাদের ক্ষেত্রেও ম্যালপিজিয়ান নালিকা। তাহলে উত্তর কি হবে আমার, উত্তর হচ্ছে তোমার আরশোলা প্রজাপতি, যেটা আমাদের আর্থোপোডা পর্বের অন্তর্গত। দেখো কত ডিপলি প্রশ্ন করেছে। এই সমস্ত প্রশ্ন তুমি যদি কনসেপ্ট না পড়ে যাও, শুধুমাত্র MCQ মানে পড়ে চলে গেলে 500টা 1000খানা, তাহলে কি পারবে?
ভালো করে নিজেকে প্রশ্ন করো, যদি পারো তাহলে পড়ো বাবা, ঠিক আছে। আর যদি ভাবো যে আমাকে এই 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 মানে প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হবে, এখান থেকে নাম্বার আমাকে বেশি করে পেতে হবে, কারণ কাট অফ তো হাই উঠছেই, কাট অফ আরও হাই উঠবে, কারণ ছেলেপেলে প্রিপারেশন করছে তাবত্তরভাবে, কম্পিটিশন বাড়ছে, হ্যাঁ ভ্যাকেন্সি সংখ্যা দিচ্ছে, ভ্যাকেন্সি প্রত্যেক বছর আসছে, কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা কমছে। প্রত্যেক বছর আগে যেখানে 50,000 দিত, এখন তো 50,000 দিচ্ছে, এখন 20,000 দিচ্ছে, হ্যাঁ, কারণ প্রত্যেক বছর বছর ভ্যাকেন্সি দেবে, ক্যালেন্ডার বার করেছে রেল, ঠিক আছে, এসএসসি, তাহলে প্রত্যেক বছর ভ্যাকেন্সি দেবে, ভ্যাকেন্সির পরিমাণটা কমে যাবে, ছেলেপেলে তো প্রত্যেক বছর বেরোবে না, তো বাড়তে থাকবে। এই জন্য কনসেপ্ট সহকারে পড়ো, ভালো করে পড়ো, একবার পড়ো কিন্তু ভালো করে পড়ে নাও, ঠিক আছে বাবা। তো চলো, এটা আর্থপোটা পেয়ে গেলাম আমরা। পরের প্রশ্ন আমাদের 2 কেজি ভরের অঙ্ক দিয়েছে, কার্যক্ষমতা শক্তি থেকে অঙ্ক দিচ্ছে। এখানে বলেছে 2 কেজি ভরের একটা বস্তুর গতিশক্তি 100 জুল, বস্তুর বেগ কত হবে? দেখো 2 কেজি ভর দেওয়া আছে, মানে এম এর মান তোমাকে দেওয়া আছে 2 কেজি, এখানে গতিশক্তি তোমাকে বলে দিয়েছে, গতিশক্তি এখানে হচ্ছে তোমার আমরা কাইনেটিক এনার্জি বলি, কাইনেটিক এনার্জি, এটা দেওয়া আছে 100 জুল। গতিশক্তির ফর্মুলা তোমরা জানো, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ারের ফর্মুলা 100। এখানে এম এর মান দেওয়া আছে কত? 2 কেজি, তাহলে এখানে এম এর জায়গায় যদি 2 বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু এম এর জায়গায় 2 বসালাম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু 100, 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 100 পেয়ে যাচ্ছ। তাহলে ভি ইকুয়াল টু কত হবে বাবা? ভি ইকুয়াল টু পেয়ে যাচ্ছ কত? √100 মানে 10, তাহলে 10 হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড। আমার উত্তর অপশান কোথায় আছে? অপশান আছে এতে। তাহলে এই সমস্ত ফর্মুলা দিয়ে অঙ্ক আসছে, পরীক্ষায় যারা করছে তারা পারছে, যারা পারছে না তারা ছাড়ছে। চলে এসো, একটি বাস 4000 নিউটন ফোর্স নিয়ে চলছে, সংখ্যা পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই টাইপের অঙ্ক আসবে। তাহলে এখানে দেওয়া আছে 4000 নিউটন বল নিয়ে যাচ্ছে, 4000 নিউটন মানে ফোর্স তোমাকে দেওয়া আছে 4000 নিউটন। বলেছে কাজটা, বাসের কাজ হচ্ছে 2000 জুল, কার্য করছে ডাব্লু ওয়ার্ক, তাহলে কার্য করছে ডাব্লু ইকুয়ালস টু 2000 জুল। বলেছে বাস দ্বারা কতটা দূরত্ব গেল, বাস কতটা দূরত্ব যাবে, তোমাকে এস দূরত্ব বার করতে হবে। ফর্মুলা আমরা জানি ডাব্লু ইকুয়াল টু এফ এস, কার্য মানে বল ইন্টু সরণ হয়, কার্য মানে হয় কি বল ইন্টু সরণ, মনে রাখবে কার্য সমান সমান বল ইন্টু সরণ হয়। তাহলে এখানে কার্য দেওয়া আছে কত? ডাব্লু দেওয়া আছে 2000, বসিয়ে দাও 2000, এখানে দেওয়া আছে বলের মানটা 4000, বসিয়ে দাও 4000, এখানে দেওয়া আছে সরণের মান আমি জানি না, এটাকে নিচে নিয়ে চলে এসো, তাহলে 2000 বাই হচ্ছে 4000 ইকুয়ালস টু এখানে কি পেয়ে গেলে? সরণ পেয়ে গেলে, দূরত্ব পেয়ে গেলে। কাটাকুটি করলে পারে 3টে শূন্য কেটে গেল, তাহলে এখানে 1/2 মিটার মানে 0.5 মিটার, 1/2 মিটার মানে 0.5 মিটার উত্তর হয়ে গেল। সংখ্যা পরীক্ষা চেঞ্জ করে দেবে, টাইপ একই থাকবে, ফর্মুলা একই থাকবে। পরীক্ষা হয়তো কোনো সময় এখন সরণ বার করতে বলেছে, তোমাকে সরণ দিয়ে দিল বা দূরত্ব দিয়ে দিল, তোমাকে বল বার করতে বললো, বা তোমাকে বল দিয়ে দিল, সরণ দিয়ে দিল, কার্য বার করতে বললো। এই টাইপের অঙ্ক আমি প্রচুর প্র্যাকটিস করাই কোর্সের ভেতরে ছেলেপুলেকে। এইসব অঙ্ক ছেলেপুলে যারা কোর্সে করেছে, জলের দরে ফলের রস তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে ছেলেপুলে, তুড়ি মেরে সব 23খানা 24খানা করে কোশ্চেনের অ্যান্সার করে আসছে ছেলেপুলে যারা আমার কাছে পড়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটা আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? দেখো আম্লিক মাধ্যমে কাজ করতে পারে, এটা রিপিটেড প্রশ্ন, এএলপি 2024-এ দিয়েছে, ওই প্রশ্ন আবার 25-এ গ্রুপ ডিতে দিচ্ছে। তাহলে সমস্ত রেলওয়ের পরীক্ষার কোশ্চেন কিন্তু এরকমভাবে ওরা ঘুরিয়ে ফিরিয়েও দিতে পারে, ঠিক আছে। তাহলে আম্লিক মাধ্যমে পরিপাককারী উৎসেচকের নাম কি? স্যার আম্লিক মাধ্যম কোথায় আছে? আম্লিক মাধ্যম স্যার পেটে আছে, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ছে টপ টপ করে, কোথায় পড়ছে না? পাকস্থলীর মধ্যে পড়ছে। তাহলে পাকস্থলী থেকে আমাদের উত্তর হয়ে যাচ্ছে পাকস্থলীর মধ্যে কোন এখানে উৎসেচকটা বেরোচ্ছে। দেখো তোমাকে একটা চার্ট আমি আগেও দিয়েছিলাম, দেখো পাকস্থলী থেকে বা পাক গ্রন্থি থেকে আমাদের প্রোটিন পরিপাককারী যে উৎসেচক সেটা হচ্ছে পেপসিন, পেপসিন বেরোচ্ছে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এখানে পেপসিন। তাহলে প্রোটিন পরিপাককারী উৎসেচক বেরোচ্ছে পেপসিন, যেটা পাকস্থলী, যেখানে আম্লিক মাধ্যম রয়েছে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পাকস্থলী থেকে নির্গত হচ্ছে, এটাও পরীক্ষায় কিন্তু দিতে পারে। নেক্সট চলে এসো, সমযোজী যৌগগুলোতে সাধারণত কোন বৈশিষ্ট্য থাকে না? দেখো সমযোজী যৌগের মধ্যে কোন বৈশিষ্ট্য থাকে না তোমাকে জানতে হবে। বলেছে ইলেকট্রন ভাগাভাগি করে এগুলো তৈরি হয়, একদম ঠিক বলেছে। সাধারণত আয়ন তৈরি করে না, আয়ন তৈরি হয় না এর মধ্যে, একদম ঠিক বলেছে। জৈব দ্রাবকে এগুলো দ্রবণীয়, জৈব দ্রাবক মানে বেনজিন, অ্যালকোহল, এগুলোর মধ্যে দ্রবণীয়, এটা একটু গন্ডগোল আছে, এটা কিন্তু ভুল বলেছে। অজৈব দ্রাবকেরা গুলে যায়, কিন্তু জৈব দ্রাবকে সহজে গলে না। এগুলোর বিদ্যুৎ এবং তাপের খারাপ পরিবাহী, একদম সমযোজীগুলো বিদ্যুৎ আর তাপের মধ্যে কম পরিবাহী, এটাও ঠিক বলেছে। তাহলে উত্তর আমার অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লুরিন, অপশন নাম্বার বি। এই ফ্লুরিন হচ্ছে তোমরা জানো এই পর্যায় সারণীর মধ্যে 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। দেখো ফ্লুরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়, বারংবার পড়িয়েছি। এগুলোর যোজ্যতা কত হয় না? যোজ্যতা 1 হয়। এরা প্রত্যেকটা
তড়িৎ ঋণাত্মক মৌল, সবচেয়ে বেশি হচ্ছে তোমার ফ্লুরিন, এবং এদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হয় না 7টা হয়, 1 হয় না 7টা হয়। পরের কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেন কি বলেছে, উদ্ভিদদের বজ্র পদার্থ হিসেবে অক্সিজেন কিভাবে এবং কখন উৎপাদিত হয়? উদ্ভিদরা কখন অক্সিজেন বজ্র পদার্থ হিসেবে ত্যাগ করে? আমরা যেমন কার্বন ডাই অক্সাইডকে বজ্র পদার্থ হিসেবে বাইরে ত্যাগ করে দিচ্ছি, কখন করছি না শ্বসনের মাধ্যমে করছি। উদ্ভিদরা অক্সিজেন কখন তৈরি করছে? সালোক সংশ্লেষের মাধ্যমে তৈরি করছে। উত্তর কি হবে? উত্তর হবে দিনের বেলায় সালোক সংশ্লেষের মাধ্যমে। অপশান সি এখানে সঠিক উত্তর, কারণ ওরা দিনের বেলা সালোক সংশ্লেষ করে, আর রাত্রেবেলা কি করে না শ্বসন করে। উদ্ভিদরা রাত্রেবেলা অক্সিজেন বেশি পরিমাণে নেয়, আর দিনের বেলা কার্বন ডাই অক্সাইড বেশি নেয়, অক্সিজেন ছাড়ে। ক্লিয়ার? চলে এসো পরের প্রশ্ন। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতির নাম কি? ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতির নাম হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি। একে প্রত্যক্ষ পদ্ধতিও বলা হয়, সরাসরি নিউক্লিয়াস, সরাসরি সাইটোপ্লাজম ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি। এছাড়াও তুমি পড়ে রাখবে মাইটোসিস, এছাড়াও মিওসিস, এগুলো একটু পড়ে রাখবে, পরীক্ষা ওখান থেকেও কিন্তু প্রশ্ন দেবে। নেক্সট প্রশ্ন, কোনো পদার্থের প্রতিরোধ ক্ষমতা নিম্নলিখিত কোন বিষয়গুলোর উপর নির্ভর করে না? কার উপর নির্ভর করছে না? তাহলে প্রতিরোধ ক্ষমতা মানে রোধ, তাহলে রোধের ফর্মুলা এখানে দেওয়া আছে R = ρ L / A। রোধাঙ্কের উপরে, রো মানে রোধাঙ্ক, এল মানে পরিবাহী দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার আবার ফর্মুলা আছে, তাহলে R = ρ L / A। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদ কি হয়? কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ সব সময় মনে রাখবে বৃত্তাকার হচ্ছে। এই বৃত্তের যদি একটা ব্যাসার্ধ আর হয়, তাহলে এই ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তোমার πr² হয়ে যাবে। তার মানে এ দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে, এ হচ্ছে ক্ষেত্রফলের উপরে নির্ভর করছে, এ হচ্ছে ব্যাসার্ধের উপরেও নির্ভর করছে, কিন্তু তাপমাত্রার উপরে নির্ভর করছে না। তাপমাত্রার উপরে এখানে নির্ভর করবে না, অপশন নাম্বার আমার ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু তাপমাত্রার উপরেও নির্ভর করে এখানে, এটাও আমরা সঠিক উত্তর কিন্তু বলতে পারবো না, কারণ তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ কিন্তু বেড়ে যায়, পরিবাহীর রোধ বেড়ে যাচ্ছে, অর্ধপরিবাহীর রোধ কিন্তু কমে যায়। আমাদের স্টুডেন্টরা এটা বলেছে, কিন্তু এই যদি কোশ্চেন থাকে তাহলে এই কোশ্চেন কিন্তু ইগনোর হবে, কারণ তাপমাত্রার উপরেও কিন্তু রোধ নির্ভর করে। তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বেড়ে যায়, তাপমাত্রা কমলে পরিবাহীর রোধ কিন্তু কমে যায়। তার সঙ্গে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে উল্টো হয়, তাপমাত্রা বাড়লে ওর রোধ কমে যায়। ক্লিয়ার? তাহলে অপশান হয়তো অন্য ছিল, আর যদি এরকম অপশান থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনের উত্তর কী হবে? সবগুলোই ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? ইগনোর হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। এবং এখান থেকে কোশ্চেন দিচ্ছে পরীক্ষায় যে পরিবাহী দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দিলে, ব্যাসার্ধকে অর্ধেক করে দিলে, বা পরিবাহী দৈর্ঘ্যকে অর্ধেক করলে তুমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দিলে, তাহলে রোধ কত গুণ হবে? এই টাইপের প্রশ্ন দিচ্ছে পরীক্ষায়। এগুলো কনসেপ্ট যদি না পড়ো কিন্তু পরীক্ষায় পারবে না বাবা, ঠিক আছে? যারা কোর্সে পড়ে এইসব ছেলেপেলে তুড়ি মেরে এই সমস্ত কোশ্চেনকে উড়িয়ে দেয়। চলো নেক্সট প্রশ্ন বলেছে, মেন্ডেলের মতে লম্বা মটর গাছকে ছোট মটর গাছ দিয়ে ক্রস করার সময় F1 বংশধরদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা দেখা যায়? যখন একটা লম্বা মটর গাছের সঙ্গে একটা বেটে মটর গাছে তুমি ক্রস করাও, ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি, বিশুদ্ধ লম্বা গাছ আর বিশুদ্ধ বেটে গাছের মধ্যে যখন আমরা কি করি না এর মধ্যে আমরা সংকরায়ন ঘটাই, তখন এখান থেকে একটা গ্যামেট আসে ক্যাপিটাল টি, আর এখান থেকে একটা গ্যামেট আসে স্মল টি। ক্যাপিটাল টি স্মল টি মিলে যে গাছ তৈরি হয় সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, যেটা শঙ্কর লম্বা গাছ। তাহলে এখানে উত্তর কি দেওয়া আছে? শঙ্কর লম্বা তো দেওয়া নেই, তাহলে শুধু লম্বা দেওয়া আছে। বাইরে থেকে লম্বা দেখবে, ভেতর থেকে তুমি শঙ্কর লম্বা দেখবে F1 বা প্রথম অপত্য জনুর মধ্যে। আবার যখন তুমি দ্বিতীয় অপত্য জনুতে যাবে তখন তুমি লম্বা গাছও দেখবে, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটেও দেখবে, আর শঙ্কর লম্বা গাছও দেখতে পাবে। এগুলোকে মেন্ডেলের পরীক্ষা বলে, এক শঙ্কর জনন পরীক্ষা, দ্বিশঙ্কর জনন পরীক্ষা, এগুলো বংশগতি চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের চিকিৎসার জন্য নিম্নলিখিত কোন অ্যান্টাসিডটি ব্যবহার করা উচিত? তাহলে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের ক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেশিয়া, যাকে আমরা বলি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড MgOH গ্রুপ 2, বিভিন্ন অ্যান্টাসিড খাও তোমরা, ঠিক আছে? অ্যান্টাসিডের মধ্যে এই সমস্ত জিনটাক, র্যানটাক, ঠিক আছে, হ্যাঁ, ওমেজ, এই সমস্তর মধ্যে এই ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এই সমস্ত কি রয়েছে? ক্ষার রয়েছে। অ্যাসিড বেড়ে গেলে ক্ষার তাকে প্রশমিত করবে, ওই সব ওষুধের মধ্যে এগুলো ক্ষার পাওয়া যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। কিছু খাবার দ্রুত রান্না করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? কোনো খাবারকে দ্রুত রান্না করার জন্য আমরা কি ব্যবহার করি? সোডিয়াম ক্লোরাইড, বেকিং পাউডার, ব্লিচিং পাউডার, অ্যামোনিয়াম ক্লোরাইড। কোনটা ব্যবহার করি? খাবারকে দ্রুত রান্না করার জন্য আমরা কিন্তু বেকিং পাউডার ইউজ করি, যাকে আমরা খাবার সোডা বলি। খাবার সোডা বা বেকিং পাউডার আমরা কিন্তু ব্যবহার করে দিই। আর তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য, তাড়াতাড়ি সেদ্ধ করলে বা জলকে তাড়াতাড়ি ফোটানোর জন্য ইউজ করি আমরা সোডিয়াম ক্লোরাইড NaCl, এবং এই বেকিং পাউডারের সংকেত মনে রাখবে কি বাবা? বেকিং পাউডার হচ্ছে NaH,
NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, এটাও তোমরা মনে রাখবে। ব্লিচিং পাউডার আগে বলেছি, ওটাও পড়ে রাখবে। সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, এটাও পড়ে রাখবে। বেকিং পাউডার খাবার সোডা NaHCO3 পড়ে রাখবে। আর একটা আছে কাপড় কাচা সোডা, সেটাও পড়ে রাখবে। Na2CO3, 10H2O, ওটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই নামগুলো কিন্তু পরীক্ষায় দিচ্ছে। নেক্সট কোশ্চেন, যেসব মৌলের বাইরের কোষে দুটো ইলেকট্রন আছে, বাইরের কক্ষে হবে ওটা, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকে, সেগুলো সাধারণত কি হয়? যাদের বাইরের কক্ষে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন আছে তারা ধাতু হয়। যাদের বাইরের কক্ষে 5টা, 6টা বা 7টা ইলেকট্রন আছে তারা অধাতু হয়। তাহলে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, সবসময় মনে রাখবে দুটো থাকলে কি হচ্ছে না ধাতু হবে। বাইরের কক্ষে একটা, দুটো বা তিনটে থাকলে তারা সবসময় ধাতু হবে। নেক্সট কোশ্চেন দেখো, দিয়েছে সমান্তরাল সমবায়ে যুক্ত 4 ও 12 ওহম রোধ দুটোর তুল্য রোধ কত হবে? এরকমভাবে সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়ের তুল্য রোধ কিন্তু পরীক্ষায় দিচ্ছে। দুটো রোধ দেওয়া আছে R1 দেওয়া আছে একটা বাবা কত 4 ওহম, একটা দেওয়া আছে R2 দেওয়া আছে 12 ওহম। ওহমের সিম্বল এরকম হয়, দুটো রোধকে যদি তুমি সমান্তরালে যুক্ত করে দাও, তার তুল্য রোধ বার করা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে, R1 R2, নিচে হচ্ছে R1 প্লাস R2, ওপরে দুটো গুণ নিচে দুটো যোগ, ওপরে দুটো গুণ করে দাও 4 × 12, আর নিচে হচ্ছে 4 + 12, তাহলে 4 × 12 = 48, আর এখানে 12 আর 4 = 16, কেটে দাও 3 ওহম পেয়ে গেলে। সংখ্যা পরীক্ষায় চেঞ্জ করে দেবে, বারংবার বলছি সংখ্যা, এখানে 4 12 দেওয়া আছে পরীক্ষায়, 3 6 দিল বা 3 9 দিল, এরকম চেঞ্জ করে দেবে পরীক্ষায়, কিন্তু কনসেপ্ট মনে থাকলে পারে সংখ্যা তোমাকে চেঞ্জ করুক, অঙ্ক তুমি পেরে যাবে। পরের প্রশ্নে চলে এসো, একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট, দুই প্রান্তের বিভব প্রভেদ বলে দিয়েছে 1 ভোল্ট, মানে ভি দেওয়া আছে 1 ভোল্ট, বলেছে তার ভেতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, মানে আই মানে হচ্ছে কারেন্ট, তড়িৎ যাচ্ছে কত 0.2 অ্যাম্পিয়ার। তাহলে আমার কি চেয়েছে, পরিবাহীর রোধ মানে হচ্ছে আর তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। ওহমের সূত্র তুমি জানো, ভি ইকুয়ালস টু IR, বারংবার দিচ্ছে ওহমের সূত্র, পড়ে রাখবে ওহমের সূত্র, এবং এখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে। ভি ইকুয়ালস টু IR, তাহলে আর এর মান বার করতে বলেছে, তাহলে V/I করে দাও, আর পেয়ে যাবে। তাহলে দুটোকে ডিভাইড করলে কত আসবে, আমার উপরে হচ্ছে 1, এখানে নিচে 0.2, পয়েন্ট তুললে উপরে কত আসবে 10 বসবে, তাহলে 2 দিয়ে কাটলে আসবে 5, তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম 5 ওহম। উত্তর আমার হয়ে গেল 5। এবার পরীক্ষার সময় তোমাকে হয়তো সংখ্যা চেঞ্জ করতে পারে, বা কোনো সময় তোমাকে আর এর মান দিয়ে দেবে, ভি এর মান দিয়ে দেবে, আই বার করতে বলতে পারে, তখন তুমি আর কে নিচে নিয়ে আসবে। কোনো সময় তোমাকে IR দিয়ে দেবে, ভি বার করতে বলতে পারে। এরকমভাবে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসছে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে যাও। যাদের পরে পরীক্ষা রয়েছে, এখনো পরীক্ষা হয়নি, তাদের জন্য বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।